2018-তে বিশ্ব চ্যাম্পিয়ন, 2022-এ রানার্স আপ। গত দুটি বিশ্বকাপে এই ছিল ফ্রান্সের পারফরম্যান্স। এক কথায় বলা চলে, গত এক দশক ধরে বা তার বেশি সময় ধরে ফ্রান্স কিন্তু কনসিস্টেন্সির দিক থেকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম বা বেস্ট টিম বলাই ভালো। 2026-এর বিশ্বকাপ এবারেও কিন্তু বিশেষজ্ঞদের মতে অন্যতম ফেভারিট ফ্রান্স। ফ্রান্সের দল একটি তারকাখচিত দল এবং ফ্রান্সের যা স্কোয়াডে প্লেয়ার রয়েছে, বিশেষ করে আক্রমণ ভাগে, তাতে মোটামুটি দুটো টিমের অ্যাটাকিং লাইন তৈরি করা যায় এবং দুটোই ওয়ার্ল্ড ক্লাস হবে। আজকের আলোচনায় আমরা কথা বলবো ফ্রান্সের টিম নিয়ে। ফ্রান্সের টিমের শক্তি কোথায়, দুর্বলতাই বা কোথায়, এবং 2026-এর বিশ্বকাপ জয়ের সম্ভাবনাই ফ্রান্সের বা কতটুকু রয়েছে। চলুন আলোচনা শুরু করা যাক। ফ্রান্সের স্ট্রেংথ এবং উইকনেস এই দুটো নিয়ে ডিসকাস করার আগে প্রথমেই দেখে নেওয়া যাক যে ফ্রান্সের 26 জনের দল রয়েছে যেটা ফ্রান্সকে বিশ্বকাপে রিপ্রেজেন্ট করবে। তো সেই তালিকার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব গোলকিপার মাইক ম্যানিয়ন, রবিন রিসার, ব্রিস সাম্বা। ডিফেন্ডার লুকাস ডিন, মাওলো গুস্তো, লুকাস হার্নান্ডেজ, থিও হার্নান্ডেজ, ইব্রাহিমা কানাটে, জুলস কুন্ডে, ম্যাক্সেন লেক্রয়, উইলিয়াম সালিবা এবং উপমেকানো। মিডফিল্ডার যদি বলি এনগোলো কান্তে, মানু কোনি, অ্যাদ্রিয়ান রাবিও, অরেলিয়ান চুয়ামেইনি, জাই এমরি। ফরওয়ার্ড লাইনের কথা যদি বলি ম্যাগনাস অ্যাকিওস, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান ডেম্বেলে, ডেজরি ডুয়ে, জাঁ ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম। এই তালিকার দিকে যদি আমরা তাকাই, এক কথায় বলতে গেলে এই বিশ্বকাপের সেরা দল, অ্যাটলিস্ট অন পেপার। এবং যথারীতি বিশেষজ্ঞদের মতে এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট কিন্তু ফ্রান্স। আপনি যদি সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা স্পোর্টস জার্নালিস্টদের ফলো করেন তাহলে মোটামুটি এতদিন আপনি জেনে গেছেন যে ফ্রান্সের এই টিমকে হারানো মোটামুটি অসম্ভব, এবং প্রায় এক কথায় সবাই বলে বেড়াচ্ছেন যে ফ্রান্স এই বিশ্বকাপে না জিতে আর কোনো উপায় নেই, মানে ফ্রান্সকে হারানো এক কথা অসম্ভব। তো সেটা অন পেপার একটা টিমকে দেখে অনেক কিছুই মনে হয়, এবং বিশেষ করে যদি আমরা রিসেন্ট রিয়াল মাদ্রিদের টিম দেখি, 2024-25-এ কিলিয়ান এমবাপে যখন রিয়াল মাদ্রিদের হয়ে সাইন করেন তখন মোটামুটি অনেকেই ভেবেছিল যে এবার আর রিয়াল মাদ্রিদকে থামানোর কোনো উপায় নেই। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল গত দুটি সিজনে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স কিন্তু একেবারেই ভালো নয়। 2002, 3, 4, 5 ওই সময়ের যে রিয়াল মাদ্রিদ, ওই সময় রিয়াল মাদ্রিদও কিন্তু তারকাখচিত দল তৈরি করেও সাফল্য পায়নি। কিন্তু কেন, সেটা বুঝতে গেলে আগে বুঝতে হবে যে ফ্রান্সের খেলার ধরনটা কেমন এবং ফ্রান্সের সম্ভাব্য একাদশ কি হতে পারে। ফ্রান্সের সম্ভাব্য একাদশ যদি বলি, অবভিয়াসলি গোলে মাইক ম্যানিয়ন থাকবেন, সেন্ট্রাল ডিফেন্স উইলিয়াম সালিবা এবং উপমেকানো, রাইট ব্যাক জুলস কুন্ডে, লেফট ব্যাক থিও হার্নান্ডেজ। তবে উইলিয়াম সালিবার একটা চোটের খবর কয়েকদিন ধরে নিউজে আসছে, সেটার জন্য ওনার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা ইনিশিয়ালি তৈরি হলেও এখন যেটা জানা যাচ্ছে যে সালিবার চোট রয়েছে কিন্তু সেটার সার্জারি উনি বিশ্বকাপের পরই করাবেন। তো সেক্ষেত্রে উপমেকানো এবং সালিবাকেই আমরা হয়তো প্রায় সমস্ত ম্যাচেই দেখতে পাবো। যদি সালিবা না খেলেন সেক্ষেত্রে আমরা ইব্রাহিমা কোনাটেকে দেখতে পাবো। এবং ডিফেন্স নিয়ে ফ্রান্সের কিন্তু চিন্তার বিশেষ একটা জায়গা নেই, কারণ এই মুহূর্তে বিশ্ব ফুটবলে যদি 5 জন সেরা ডিফেন্ডারকে আমাকে বাঁচতে হয় তাদের মধ্যে অবশ্যই উইলিয়াম সালিবা এবং উপমেকানো থাকবেন। এবার আসি মাঝমাঠের কথায়। মাঝমাঠ মোটামুটি টু মেন মিডফিল্ড হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ গত কয়েকটি ম্যাচে ফ্রান্স যেভাবে খেলেছে বা দিদিয়ে দেশম যেভাবে ফ্রান্সকে খেলিয়েছেন তাতে আশা করা যায় বেশিরভাগ ম্যাচেই আমরা টু মেন মিডফিল্ড দেখব। তবে পুরোটাই ডিপেন্ড করছে দিদিয়ে দেশম অ্যাটাকটা কীভাবে সাজাচ্ছেন। টু মেন মিডফিল্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে মিডফিল্ডে আমরা দেখব
অরেলিয়ান চুয়ামিনি এবং অ্যাদ্রিয়ান রাবিওকে, তবে কিছু ক্ষেত্রে আমরা জাই এমডিকেও দেখতে পেতে পারি। এবার আসি অ্যাটাকের কথায়। অ্যাটাক নিয়ে কথা বলতে গেলে এটা একটা মানে সেই প্লে স্টেশনের গেম বা ফিফা স্পোর্টসের যে আমরা গেম একসময় খেলেছি, যেখানে সবাই মোটামুটি বড় প্লেয়ারকে সাইন করিয়ে ফেলতে একধার থেকে সমস্ত রকমের অ্যাটাকার একটা টিমে থাকতো। ফ্রান্সের অবস্থা মোটামুটি সেরকম। কাকে ছেড়ে কাকে খেলাবেন দিদিয়ে দেশও, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ তার কাছে এত অপশন রয়েছে। কিলিয়ান এমবাপে হোক বা গতবারের ব্যালন্ডোর উইনার উসমান ডেম্বেলে হোক, বা পরপর পিএসজির হয়ে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ব্র্যাডলি বার্কোলা এবং ডেজরে ডুয়ে হোক, এবং তার সাথে মাইকেল ওলিসে বায়ার্ন মিউনিখের হয়ে, যিনি এই সিজনে অসাধারণ ফুটবল খেলেছেন, অসাধারণ মানে একেবারেই অসাধারণ ফুটবল। তার সাথে রয়েছেন ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি। তো রায়ান চেরকির স্কিল নিয়ে নতুন করে বলার কিছু নেই, এবং তার সাথে জাঁ-ফিলিপ মাতেতা এবং অ্যাকিউস মোনাকোর রয়েছেন। তো ফ্রান্সের মাঝমাঠ কেমন হবে সেটা অনেকটাই ডিপেন্ড করছে দিদিয়ে দেশও ফ্রান্সের অ্যাটাক কিভাবে সাজাচ্ছেন। এবার যদি আসি ফ্রান্সের প্লেইং স্টাইলের কথায়, সেটা মোটামুটি প্রতি আক্রমণ নির্ভরই খেলা। ফ্রান্স গত দুটি বিশ্বকাপে খেলে এসছে, এবং তার একটি মূল কারণ কিন্তু কিলিয়ান এমবাপের গতি এবং তার ফিনিশিং এবিলিটি। ফ্রান্স মোটামুটি একটা ডিফেন্সিভ সলিডিটি মেনটেন করেই খেলে এবং বিপক্ষকে খেলতে সুযোগ দেয়, এবং তারপর ট্রানজিশনে কুইক দু একটা ছোট পাস বা একটা লং ডায়াগোনাল খেলে কিলিয়ান এমবাপের মাধ্যমে গোল করার চেষ্টা করে, এবং এই স্ট্র্যাটেজিতে ফ্রান্স কিন্তু ভীষণ সফল, এবং সেই সফলতার কারণেই ফ্রান্স 18তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় এবং গতবার চ্যাম্পিয়ন হতে হতে প্রায় রানার্স আপ হয়ে শেষ করে। ফ্রান্সের যদি অ্যাটাক তার স্ট্রেংথ হয়, ফ্রান্সের অ্যাটাক কিন্তু ফ্রান্সের একটা দুর্বলতার কারণ হতে পারে। কেন বলছি? কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো দল কিন্তু একটা ব্যালেন্সড এবং স্ট্রাকচারাল টিম তৈরির চেষ্টা করে, এবং সেখানে প্রায় সমস্ত প্লেয়ারকেই ডিফেন্সিভ কন্ট্রিবিউশন এবং তার সাথে সাথে ফরওয়ার্ড প্লেইং যে কন্ট্রিবিউশন সেটাতে পার্টিসিপেট করতে হয়। ফ্রান্সের এই যে অ্যাটাকিং লাইন, সেখানে যদি আমরা দেখি তাহলে কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে এবং রায়ান চেরকি, এই তিনজনের ডিফেন্সিভ কন্ট্রিবিউশন কিন্তু একেবারেই ভালো নয়, বা বলা ভালো এরা ডিফেন্সে পার্টিসিপেট করতে খুব একটা আগ্রহী নন। অন্যদিকে উসমান ডেম্বেলে, ডেজরে ডুয়ে এবং ব্র্যাডলি বার্কোলা এরা কিন্তু ভীষণভাবে ডাইনামিক, অর্থাৎ এরা যত স্বচ্ছন্দ অ্যাটাকে, তারা কিন্তু নেমে এসে ডিফেন্সকে সাহায্য করতেও কিন্তু বিন্দুমাত্র পিছপা হন না। ফ্রান্সের ক্ষেত্রে তো দিদিয়ে দেশও যদি এমবাপে এবং মাইকেল ওলিসেকে একসাথে খেলান এবং তার সাথে যদি রায়ান চেরকিকেও খেলাতে হয়, তাহলে কিন্তু ফ্রান্সের জন্য একটু দুশ্চিন্তার কারণ থাকবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ম্যান ওরিয়েন্টেড প্রেসিং এবং খুব ট্যাকটিক্যাল লড়াই হয় মাঝ মাঠে বা পুরো মাঠ জুড়েই, সেক্ষেত্রে তিনজন প্লেয়ার যদি ডিফেন্সে পার্টিসিপেট না করেন, তাহলে কিন্তু ফ্রান্সের ডিফেন্সের জন্য একটু লড়াইটা কঠিন হয়ে যাবে। বিপক্ষের প্লেয়ারদের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে ফ্রান্সের ফার্স্ট লাইন অফ যে ডিফেন্স অর্থাৎ অ্যাটাকারদের যে প্রেসিং, সেটাকে অতিক্রম করে মাঝমাঠ এবং তার সাথে সাথে ডিফেন্সে পৌঁছানো। এবার যদি আসি ফ্রান্সের মাঝমাঠের কথায়, গত দুটি বিশ্বকাপে ফ্রান্সের মাঝমাঠ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল ফ্রান্সের এই পারফরমেন্সের পেছনে, যেখানে এনগোলো কান্তের অসাধারণ পারফরমেন্স এবং তার অসাধারণ ওয়ার্ক রেট, যার কাঁধে একটা বড় দায়িত্ব ছিল যে বিপক্ষ যখন আক্রমণ করবে সে সময় ডিফেন্সকে ইনিশিয়াল একটা প্রোটেকশন দেওয়া, পসিবল হলে বিপক্ষের থেকে বল ছিনিয়ে পল পোগবা বা অন্যান্য মিডফিল্ডারদের মাধ্যমে অ্যাটাকে বলটাকে সাপ্লাই দেওয়া। এনগোলো কান্তে বয়সের কারণে এখন তার ফর্মের ধারে কাছে নেই, এবং উনি এবার টিমে থাকলেও উনি হয়তো খুব কম ম্যাচেই মানে প্রাথমিক একাদশে থাকবেন। আর অন্যদিকে যদি পল পোগবার কথা বলি, উনি কিছুদিন আগে পর্যন্ত সাসপেন্ডেড ছিলেন কিছু ডোপিং ইস্যুর জন্য, এখন মোনাকোতে খেলা শুরু করেছেন। তবে যে চেনা পল পোগবাকে আমরা 2018 বিশ্বকাপে দেখেছি, আজকের পল পোগবা কিন্তু সেই ফর্মের ধারে কাছে নেই। এবং গত দুটি বিশ্বকাপে ফ্রান্সের আরেকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন গ্রিজম্যান। গ্রিজম্যান কিন্তু
প্রচণ্ড ডাইনামিক একজন প্লেয়ার, মূলত ফরওয়ার্ড লাইনের প্লেয়ার হলেও উনি কিন্তু নিয়মিত নিচের দিকে ডিফেন্সে নেমে এসে ফ্রান্সের ডিফেন্সিভ শেপটাকে মেনটেন করতেন, এবং তার সাথে সাথে বিপক্ষ থেকে বল স্ন্যাচ হলে খুব কুইক ট্রানজিশন এবং কুইক পাস খেলে ফ্রান্সের অ্যাটাকটাও কিন্তু এই গ্রিজম্যানের মাধ্যমেই শুরু হতো। এবারের বিশ্বকাপে গ্রিজম্যানও নেই। সো মাঝমাঠের যেই দুর্বলতা, কারণ অরেলিয়ান চুয়ামিনি আর যাই হোক এনগোলো কান্তের পিক ফর্ম নয়, চুয়ামিনি মাঝে মধ্যেই খুব ভুল ত্রুটি করে ফেলেন, এবং যারা রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন তারা জানবেন যে অরেলিয়ান চুয়ামিনির মাঝে মধ্যেই এই ভুল ভ্রান্তির খেসারত কিন্তু তার টিমকে দিতে হয়েছে। ফ্রান্সের টোটাল মিডফিল্ডে যে 5 জন প্লেয়ার রয়েছেন তারা কেউই কিন্তু ভীষণ ক্রিয়েটিভ বা ভীষণ কন্ট্রোলিং বা এবিলিটি যেটাকে বলে, যে ম্যাচের টেম্পো সেট করা, সেটাতে খুব একটা পারদর্শী নন। তারা প্রত্যেকেই হার্ডওয়ার্কিং, তাদের ওয়ার্ক রেট হাই, কিন্তু একটা টিমের যে কন্ট্রোল করা, পুরো ম্যাচটাকে কন্ট্রোল করা, সেই এবিলিটি তাদের মধ্যে নেই। এবং এই এবিলিটি না থাকার কারণে যে সমস্ত দলের মিডফিল্ড স্ট্রং, বিশেষ করে স্পেন, আর্জেন্টিনা বা পর্তুগালের মতো টিম যখন ফ্রান্সের সামনে আসবে, তখন কিন্তু ফ্রান্সের জন্য লড়াইটা একটু কঠিন হবে এবং ফ্রান্সের ডিফেন্স খুব সহজে এক্সপোজড হবে। কারণ সেন্ট্রাল ডিফেন্ডার যতই স্ট্রং হোক, বিপক্ষের যখন মুহুর্মুহু আক্রমণ আসবে তখন দুজনের পক্ষে পুরো অ্যাটাক সামলে দেওয়া সম্ভব নয়। এবং যার উদাহরণ আমরা দেখেছি স্পেন এবং ফ্রান্সের গত দুটি ম্যাচ। গতবারের উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল এবং 2024-এর ইউরো কাপের সেমিফাইনাল, দুবারই কিন্তু ফ্রান্স স্পেনের কাছে পর্যুদস্ত হয়েছে, এবং তার কারণ কিন্তু একটাই, মাঝমাঠের লড়াইতে হেরে যাওয়া। মাঝমাঠের লড়াই যদি হেরে যাওয়ার কথা বলি ফ্রান্সের জন্য, তাহলে কিন্তু ডিফেন্সও খুব একটা স্বস্তিতে থাকে না। বিশেষ করে এখনকার উইঙ্গারদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে ক্রস না করে বাইলাইন বরাবর গিয়ে বা গোল লাইনের যে সাইড বরাবর গিয়ে সেখান থেকে মাইনাস করা। এতে কি হয়, ডিফেন্ডারদের ফোকাস থাকে একেবারে সামনের দিকের যে প্লেটটা তার ওপর, কিন্তু এই মাইনাস করার পর পেছন থেকে যে মিডফিল্ডার বা বিপক্ষের যে অ্যাটাকার এসে গোলে শট নেয়, সেটার দিকে কিন্তু ডিফেন্ডারদের চোখ দেওয়াটা সম্ভব হয় না। সেক্ষেত্রে মিডফিল্ডের প্রেজেন্সটা ভীষণ দরকারি হয়। ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু এই মিডফিল্ডের না থাকাটা ক্রিয়েটিভিটির দিক থেকেও যেরকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে, ঠিক তেমনই ডিফেন্সিভ দিক থেকেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ওভারঅল ফ্রান্সের গোটা টিমের পারফরমেন্সের উপর থাকতে পারে। রাইট ব্যাক বা লেফট ব্যাকের কথাই যদি আসি, রাইট ব্যাকে মালো গুস্তো খুব একটা ডিফেন্সিভ মাইন্ডেড নন, উনি অনেকখানি অ্যাটাক মাইন্ডেড, এবং অ্যাটাক মাইন্ডেড হওয়ার ফলে যেটা হয়, উনি মাঝে মধ্যেই বিপক্ষের যে উইঙ্গার তাকে ট্র্যাক করতে পারেন না, এবং তাতে কিন্তু সরাসরি ফ্রান্সের ডিফেন্সে বা ফ্রান্সের পেনাল্টি বক্সে পৌঁছে যাওয়াটা বিপক্ষের অ্যাটাকারদের জন্য একটু সহজ হয়। অন্যদিকে যদি লেফট ব্যাকের কথা বলি, তাহলে লেফট ব্যাকে আমরা এখানে দুজনকে দেখতে পাচ্ছি, লুকাস ডিন এবং থিও হার্নান্ডেজ। দুজনের কাউকেই যে খুব এলিট লেভেল লেফট ব্যাক বলা চলে তা কিন্তু নয়। এবং তার সাথে সাথে আমরা আশা করব যে কিলিয়ান এমবাপ্পে হয়তো লেফট উইঙ্গে খেলবেন। উনি যদিও সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে শুরু করেন, কিন্তু ওনার টেন্ডেন্সি আছে মাঠের বাঁ দিক বরাবর ঘেঁষে অ্যাটাক করা। সেক্ষেত্রে যেটা আমি আগেই বলেছি, কিলিয়ান এমবাপ্পের কিন্তু ডিফেন্সিভ কন্ট্রিবিউশন খুব একটা ভালো নয়, এবং তার ফলস্বরূপ যেটা হয়, বিপক্ষের অ্যাটাকারদের ক্ষেত্রে অ্যাটাক করাটা অনেক সহজ হয়ে যায়, এবং পুরো প্রেসারটা কিন্তু ফ্রান্সের লেফট ব্যাকের উপর এসে পড়ে। এবং ফ্রান্সের লেফট ব্যাক, যেটা আমি আগেই বললাম, যে তারা কেউই সেরকম কিন্তু এলিট ক্লাস লেফট ব্যাক নয়। তো সেক্ষেত্রে বিপক্ষের উইঙ্গাররা যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু বিশেষ করে লেফট উইঙ্গে, তাহলে কিন্তু ফ্রান্সের একটু বিপদ হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে রাইট উইঙ্গের কথা যদি বলি, রাইট উইঙ্গে হয়তো আমরা মাইকেল ওলিসেকে দেখতে পেতে পারি। মাইকেল ওলিসে ভীষণ ক্রিয়েটিভ ফুটবলার, ভীষণ স্কিলফুল ফুটবলার, কিন্তু ওনারও ডিফেন্সিভ কন্ট্রিবিউশন খুব একটা ভালো নয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় না মালো গুস্তোকে হয়তো আমরা টিমে দেখতে পাবো, হয়তো জুলস কুন্ডেকে দেখতে পাবো। জুলস কুন্ডের ডিফেন্স মোটামুটি স্ট্রং, কিন্তু এই সিজনে তার পারফরমেন্স একটু ডিক্লাইনিংয়ের দিকে, একটু খামতির দিকে রয়েছে। বার্সেলোনার হয়ে গত সিজনের মানে 2024-25 সিজনে যে পারফরমেন্স উনি দিয়েছিলেন, এবারে কিন্তু সেই পারফরমেন্স তার থেকে বার্সেলোনা পায়নি। তো সেক্ষেত্রে জুলস কুন্ডে খুব বেশি
ওভারল্যাপে গিয়ে অ্যাটাক করবেন সেটা ভাবাটাও হয়তো একটু কঠিন হবে। যদি যান সেক্ষেত্রে বিপক্ষের যে লেফট ব্যাক বা বিপক্ষের যে লেফট উইঙ্গার তাদের ক্ষেত্রে সুযোগ থাকবে সেই জায়গাটাকে এক্সপ্লয়েট করা। ওভারঅল ফ্রান্সের টিম যদি বলি, ডিফেন্স অন পেপার ভীষণ সলিড, অ্যাটাক এই ওয়ার্ল্ড কাপে এর থেকে বেস্ট অ্যাটাক হতে পারে না, কিন্তু অন পেপার একটা টিমের বেস্ট অ্যাটাক আর প্র্যাকটিক্যাল আউটপুট দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে। ফ্রান্সের মাঝমাঠ বিশেষ একটা স্ট্রং নয়, ফ্রান্সের মাঝমাঠে ক্রিয়েটিভিটির একটু অভাব রয়েছে, ফ্রান্সের মাঝমাঠে টেম্পো কন্ট্রোল করার মতো প্লেয়ারের অভাব রয়েছে, এবং ফ্রান্সের প্রবলেমটা কিন্তু ট্যালেন্ট নয় বা ট্যালেন্টেড প্লেয়ারের অভাব নয়, ফ্রান্সের প্রবলেমটা অনেক বেশি স্ট্রাকচারাল। আজকের দিনের ফুটবল কিন্তু অনেক বেশি ট্যাকটিক্স দ্বারা কন্ট্রোল রাদার দেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কিছু ক্ষেত্রে কাজে লাগে, হয়তো কিছু ম্যাচে তার ইফেক্ট আমরা দেখব, কিন্তু ওভারঅল টিম গেমকে হারানো এই মুহূর্তে কিন্তু বিশ্ব ফুটবলে খুব একটা দেখা যায় না, এবং সেক্ষেত্রে একটা অর্গানাইজড এবং ট্যাকটিক্যালি সাউন্ড টিম একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের টিমকে কিন্তু খুব সহজে হারাতে পারে। তবে ফ্রান্সের যা টিম আছে তাতে গ্রুপ লিগ বা সেকেন্ড রাউন্ড তাতে অসুবিধে হওয়ার কথা নয়। তবে যত বিশ্বকাপ এগোবে, যত বিশ্বকাপ ফাইনালের দিকে এগোতে থাকবে, যত এলিট টিম টুর্নামেন্টে থেকে যাবে এবং তথাকথিত বা কম্পারেটিভলি দুর্বল টিমগুলো আস্তে আস্তে বিশ্বকাপ থেকে বিদায় নেবে, ফ্রান্সের জন্য লড়াইটা কিন্তু তত কঠিন হবে। আমি বলবো ফ্রান্সের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু স্পেন। স্পেনের ডেফিনেটলি কিছু প্রবলেম রয়েছে, স্পেনেরও উইকনেস রয়েছে। তো ফ্রান্সের এই দুর্বলতা যেগুলো আমি বললাম এগুলোকে যদি এক্সপ্লয়েট করতে হয় সেটা স্পেন সবচেয়ে ভালো পারবে। তো আজকের এই যে বিশ্লেষণ এটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, অনেকেরই মনে হবে আমি ফ্রান্সের সাপোর্টার নই তাই ফ্রান্সের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। পুরো আলোচনাটাই আমি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, এবং ট্যাকটিক্যালি যেটা আমার মনে হয়েছে বা টেকনিক্যালি যেটা আমার মনে হয়েছে আমি সেটুকুই বললাম। অবভিয়াসলি যে আমার অ্যানালিসিস একেবারে পারফেক্ট বা ম্যাচে এটাই হবে বিষয়টা কিন্তু তা নয়। ফুটবলে অন পেপার অনেক কিছুই হয়, কিন্তু মাঠে গিয়ে পুরো ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে যায়। দেখা যাক ফ্রান্স পরপর 3বার বিশ্বকাপের ফাইনাল খেলতে পারে কিনা, বা তাদের যেই অসাধারণ জার্নি সেটাকে তারা কন্টিনিউ করতে পারে কিনা, উত্তর তার সময়ই দেবে। তো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আমার পরের ভিডিও আসতে চলেছে আমার ফেভারিট টিম স্পেনকে নিয়ে। ডেফিনেটলি স্পেনেরও অনেক দুর্বলতা রয়েছে, স্পেন এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য হটেস্ট ফেভারিট বলা চলে। তো স্পেনের টিম কেমন হলো, স্পেনের টিমের শক্তি এবং দুর্বলতা সেটাই থাকছে পরের ভিডিওতে। আর যদি সেই ভিডিওটা মিস না করতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন।